নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। ইস্ট বেঙ্গলের বৃহত্তর কোর কমিটির মিটিং ছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়, নেওয়া হয়েছে সিদ্ধান্ত। ইস্ট বেঙ্গল ক্লাবে র্যাম্পওয়াটের দিকে অ্যাস্ট্রোটার্ফটি হয়েছে, সেটা আমরা প্রথমে ভেবেছিলাম বর্ষাকালে যে টিমটাকে ফুটবল স্কুলের টিম, যাতে বিকাশ পাজি প্র্যাকটিস করান, সেখান থেকে কোনো ফুটবলার যে উঠে আসবে দারুণভাবে এরম মনে করার কোনো কারণ নেই। 5-7 জন ভালো ফুটবলার আছেন, অধিকাংশই উচ্চবিত্ত পরিবারের সন্তান। তারা ফর ফান ফুটবলটা খেলতে আসেন, যাকে তাদের প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, তাদের কর্পোরেট ফুটবলের জন্য ভাড়া দেওয়া হবে। নিয়ম কানুন মেনে আর্মির সাথে কথাবার্তা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন। ইস্ট বেঙ্গল ক্লাবের পরিকাঠামো দারুণ, একের পর এক পরিকাঠামোয় উন্নত করছে ইস্ট বেঙ্গল ক্লাব। তারা লঞ্চ করেছে, বৃহত্তরভাবে লঞ্চ করেছে, কিন্তু তার পেছনে অন্য একটা ব্যাপার আছে। সেটা বললে আমি তিক্ততা বাড়াতে চাই না, অপ্রিয় কথা বলি বলে আমি ইস্ট বেঙ্গলের অনেকের কাছেই অপ্রিয়, আপনারা জানেন। কিন্তু এবারে কর্পোরেটের জন্য, সেই জন্যই এত উষ্মা ছিল। আমরা যখন খবরটা করেছিলাম অন্য একটি চ্যানেলে, রোষে পড়েছিলাম শীর্ষকর্তার। কর্পোরেটের ফুটবলের জন্য ভাড়া দেবে, এটা এখন একটা ফ্যাশন হয়েছে। এটা সল্টলেকেও বেশ কিছু টার্ফ হয়েছে যারা কর্পোরেট ফুটবলের জন্য ভাড়া দেওয়া হয়। ভালো কথা, নূতনত্ব হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবে। বেঙ্গল ক্লাব বিভিন্ন স্কুলের সাথে গাঁটছড়া বেঁধেছে, তাদের ফুটবল স্কুলকে দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে, জেলায় জেলায়। বিকাশ পাজিরাই এই মুহূর্তে জঙ্গলমহলে গিয়ে নতুন একটি স্কুলের সঙ্গে নিজেদের ট্যাগ করেছেন, খুব ভালো কথা। তাতে ফুটবলার উঠবে কিনা আমি জানি না, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের তহবিলে তো কিছু অর্থ আসবে। ক্লাব চালাতে গেলে টাকা লাগে, তা দারুণ তাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মেনটেন করতে হয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএলে খেলছে, তাদের ভার্চুয়াল মিটিংয়ে দুটো থাকছেন যেরকম, তেমনি ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি থাকছেন, এটা তাদের অ্যাচিভমেন্ট। মোহনবাগানের ফুটবল সচিব কে সেটাই তো জানে না লগ্নিকারী সংস্থা। ডিরেক্টরসে দেবাশিস দত্ত আছেন, সচিব নেই। সেদিক থেকে কিন্তু বিশাল ব্যাপার, ভার্চুয়াল মিটিংয়ে সৈকত গাঙ্গুলির উপস্থিতি। ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু জানান দিচ্ছে লগ্নিকারী সংস্থা যাই হোক না কেন, নিয়ন্ত্রণ কিন্তু আমাদের কাছেও আছে, এটা অ্যাচিভমেন্ট। এখন দেখা যাক তাদের ফুটবল টিম এবারে আইএসএলে কতটা ভালো খেলে। একটা সময় মনে হয়েছিল সুপার 8 হলে অনায়াসে চলে যাবে, এখন কিন্তু সুপার 8 হচ্ছে না। চ্যাম্পিয়নশিপের লড়াই একেবারে সুইস লিগ পদ্ধতিতে সকলের সাথে খেলবে। দেখা যাক কত দূর এগোয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিয়ন্ত্রণ অনেক বেশি থাকবে। রেফারির অবিচারের শিকার নিশ্চয়ই ইস্টবেঙ্গল হয়েছে, মুক্ত কণ্ঠে বলছি ইস্টবেঙ্গল হয়েছে, এবার নিশ্চয়ই হবে না। কল্যাণ চৌবের সঙ্গে যে সহযোগিতার সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন লাল হলুদের সাবেক কর্তারা, তার জন্য অন্তত অবিচার এবার হবে না। লিগের নিয়ন্ত্রণও এফএসডিএল এর হাতে, সেইভাবে কি থাকবে? ইস্টবেঙ্গল ক্লাব যে অভিযোগটা করে, সেক্ষেত্রে মোহনবাগান ক্লাব মাঠে খেলেই জিততে হবে। মাঠে খেলেই অবশ্য মোহনবাগান জিতেছে, মাঠে খেলে তারা অপ্রতিরোধ্য। গত 5 বছরে 10 বার খেলা হয়েছে আইএসএল এ, 9 বার হেরেছে ইস্টবেঙ্গল, একটি ম্যাচ ড্র হয়েছে। তা যে অভিযোগটা তারা করে থাকেন, রিলায়েন্সের কাছের দল, হ্যাঁ রিলায়েন্সের সাথে সম্পর্ক ভালো সঞ্জীব গোয়েঙ্কা, বিনয় চোপড়াদের, অস্বীকার করা হচ্ছে না। কিন্তু মাঠে গিয়ে তার প্রতিচ্ছবি আমরা দেখেছি, সেটা বিতর্কিত, তর্কের ঊর্ধ্বে নয়। দেখা যাক মোহনবাগানকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে এফসি গোয়া। মুম্বাই সিটি এফসি কিছুটা খারাপ টিম হয়ে গেল, এই দুটি টিমই ইস্টবেঙ্গলের পথের কাঁটা। কিন্তু স্ট্রাইকারটা কোথায়? স্ট্রাইকারই তো নেই ইস্টবেঙ্গলে। মেন সমস্যা তো হচ্ছে ওটাই, দুর্দান্ত মিডফিল্ড। কিন্তু একটা কথা আমি বলে দেখছি যে মিগুয়েল, রশিদ, এদের তো বয়স হয়েছে। এই যে যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির প্রথম 2 সপ্তাহে যদি খেলা হতো, ইস্টবেঙ্গল লাভবান হতো। খেলাটা যখন শুরু হচ্ছে তখন কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে ওয়েদারে, ভারতের ফুটবলে তখন কিন্তু ড্রাস্টিক চেঞ্জ হয়ে যাবে। এইসব ফুটবলাররা যতই 7:30টায় খেলা হোক না কেন, যে আর্দ্রতা থাকবে, সে আর্দ্রতা তো কমবে না, তাপমাত্রা কিছুটা কমবে, দুপুরে যা থাকে বা বিকেলে যা থাকে তার চেয়ে কম থাকবে। তখন কিন্তু এরা শীতকালে খেলা হলে ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ পেত, সেই অ্যাডভান্টেজটা কিন্তু ইস্টবেঙ্গল হারালো। মাথায় রাখবেন ইস্টবেঙ্গলের পারফরমেন্সের ক্ষেত্রে। শিল্ডে আমরা যা খেলতে দেখেছি, সুপার কাপে যে মোবিলিটি
মিডফিল্ডে দেখেছি, সেটা কিন্তু আইএসএল এ দেখা যাবে না। এটা বিজ্ঞান বলছে, আমি বলছি না। একটু ভালো করে খতিয়ে দেখুন, স্পোর্টস মেডিসিনের কে সামনে রেখে দেখুন, বিজ্ঞান বলছেন। যাই হোক, ইস্ট বেঙ্গলের ছিল এটাই আপডেট। এবং তার সাথে আর জানিয়ে রাখি, চন্দন রায়চৌধুরী বিওএ সভাপতি, তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাবের, তিনি আজকের মিটিংয়ে ছিলেন। আমরা জানি বিওএ তে চন্দন রায়চৌধুরীকে নিয়ে আসতে অজিত ব্যানার্জির কি ভূমিকা ছিল, এবং অজিত ব্যানার্জি কিন্তু বাবুন ব্যানার্জির দাদা, কিন্তু এই ইলেকশনটা বাবুন ব্যানার্জিকে হারাতে কিন্তু অজিত ব্যানার্জি সক্রিয় ছিল। এটা খুললা, এটা আমরা সকলের চোখে দেখেছি। এবং চন্দনবাবুকে তিনি বসিয়েছেন, চন্দনবাবু আবার সভাপতি হয়ে মুখ্য পরামর্শদাতা হিসেবে অজিতবাবুকে বিওএতে বসিয়েছিল। আমরা জানি অজিতবাবুর সঙ্গে এসে তিনি লোক চন্দন রায়চৌধুরী যে এলেন, এটা কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার। ইস্টবেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট হলেন। আগামী বছর আইএফএতে বেশ কিছু পদে বদল হবে। চন্দন রায়চৌধুরীর ইস্টবেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট হওয়াটা কি, সেটা এখানে কি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে, তাকে প্রজেক্ট করা হচ্ছে? আমার কৌতূহল রইল, ফুটবল প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করছি, ভবিষ্যৎ এর উত্তর দেবে। আমি যেরকম বলেছিলাম যে 5 মাস 6 মাস ইস্টবেঙ্গল ইলেকশন এগিয়ে আসছে, চেঞ্জ হবে সভাপতি সচিব পদে। রূপকবাবু প্রমোশন পাবেন, রূপক সাহা, মুরলী মইয়া ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হবেন। সেরকম আমাদের নজর থাকবে পুরো ব্যাপারটা নিয়ে। ধন্যবাদ। এটাই ছিল ইস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলের প্রেক্ষিতে আইএফএ সম্পর্কে আপডেট।